পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ 4th সেমিস্টারে পড়ছো, আজকে 31শে অক্টোবর 2:30টার সময় তোমাদের 3rd সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো করেছো। অনেকেই ফোন করেছিলে যারা বলেছো পরীক্ষা ভালো হয়েছে, বেশ কিছু শিক্ষার্থীর, আবার অনেকের আশানুরূপ হয়নি যতটা আশা করেছিল। তা ভেঙে পড়ে না, 4th সেমিস্টারে তোমাদের ভালো করে চেষ্টা করে অবশ্যই তোমরা ভালো ফল করতে পারবে। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক যেরকম আনি, যেহেতু আজকে রেজাল্ট একটু দেরি হয়ে গেল, তা আজকে আমরা ইউনিট 1-এর যে 12 নম্বর আছে এই 3টে চ্যাপ্টারে, তা 2 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে, আর 10 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। আজকে আমরা শিখন কৌশলের কিন্তু একটা খুব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আজকালের মধ্যে এই পরের চ্যাপ্টারটা, তো বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্বর কিন্তু আমরা সাজেশানটা দিয়ে দেবো। তারপর আমরা সেই সাজেশান অনুসারে আবার সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর দেব এবং সেগুলো বুঝিয়ে দেবো। তা জানো, তোমাদের 12ই ফেব্রুয়ারি 2026 সালে পরীক্ষা শুরু, এবং এডুকেশন পরীক্ষা হচ্ছে 17ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এটা জানো। তবে পরীক্ষা হয়তো সম্ভবত এগোবে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আমি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, ফালতু সময় নষ্ট করছি না। তা চলো আমরা কোশ্চেনটা শুরু করি। দেখো কোশ্চেনটা, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে? প্যাভলভের প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এটা সম্পূর্ণ 10-এর না, বেশিরই আছে। এটা 3 নম্বর যেটা আছে গুরুত্ব, এটা 6-7-এর মতো লেখা আছে। অন্য জায়গায় যদি আসে, অর্থাৎ বেশি নাম্বারে আসলে কিন্তু তোমাকে লিখতে হবে। অর্থাৎ যদি 3 নম্বর থাকে, আমি মিনিমাম 3টে পয়েন্ট লিখব, সেই অনুসারে কিন্তু তোমাকে লিখতে হবে। তা যাই হোক, নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। তা আমরা প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে এটা নিয়ে শুরু করছি। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া বলতে বোঝায় মূলত প্যাভলভের যে প্রাচীন অনুবর্তনকেই বোঝানো হয়। এতে একটি স্বাভাবিক উদ্দীপক থাকে এবং স্বাভাবিক উদ্দীপকের সাথে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া থাকবে। কিন্তু এই স্বাভাবিক উদ্দীপকের সাথে সাথে যদি কোনো কৃত্রিম উদ্দীপক বারবার সংযুক্ত করা হয় এবং তার ফলে যদি ওই কৃত্রিম উদ্দীপকের প্রভাবে যদি স্বাভাবিক প্রতিক্রিয়াটি হয়, তাহলে যে ক্রিয়া হয় তাকেই বলা হয় প্রাচীন অনুবর্তন ক্রিয়া। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা। স্বাভাবিক উদ্দীপক খাদ্য, স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ। এবার এই খাদ্য দেওয়ার আগে যদি একটা ঘণ্টার ধ্বনি বেশ কিছুদিন ধরে বাজানো হয়, অর্থাৎ তখন ঘণ্টার ধ্বনি বাজালেই কিন্তু লালাক্ষরণ হবে। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক খাদ্য, স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ, কৃত্রিম উদ্দীপক ঘণ্টার ধ্বনি, এটা বেশ কিছুদিন বাজাবার ফলে দেখা গেল একটার সময় কৃত্রিম উদ্দীপক অর্থাৎ ঘণ্টার ধ্বনির সাথে সাথে কিন্তু লালাক্ষরণ অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে। একেই বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন। এবার প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটা সেই একই কথা বলা হয়েছে রাশিয়ান যে মনোবিজ্ঞানী প্যাভলভ, যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব অনুসারে যে স্বাভাবিক উদ্দীপক বা স্বাভাবিক প্রতিক্রিয়ার মধ্যে যদি বারবার একটি কৃত্রিম উদ্দীপক সংযোগ করা যায়, তাহলে ওই কৃত্রিম উদ্দীপকের প্রভাবেই কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়াটি ঘটবে। অর্থাৎ ইয়ের ফলেই, ঘণ্টার ধ্বনি দেওয়ার ফলেই কিন্তু লালাক্ষরণ করবে। এবার এই তত্ত্বটির, প্যাভলভের এই তত্ত্বটির যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু হলো যে কোনো স্বাভাবিক উদ্দীপকের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া থাকে, যেমন খাদ্যের লালাক্ষরণ। পরের বিষয়বস্তুটা থেকে অনুবর্তিত প্রক্রিয়া, যখন স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি নিরপেক্ষ উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক বারবার সংযুক্ত করা হয়, তাহলে দেখা যাবে ধীরে ধীরে ওই কৃত্রিম বা নিরপেক্ষ উদ্দীপকের প্রভাবেই কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়াটি ঘটে যাচ্ছে। প্যাভলভের পরীক্ষাটি প্রাথমিক পর্যায়ে কী করা হলো? প্যাভলভ যখন কুকুরটিকে খাবার দিতেন, বেশ কিছুদিন খাবার দেওয়ার সাথে সাথেই আগে একটা জাস্ট ঘণ্টা বাজাতে খাবারটা দিয়ে দিতেন।
অর্থাৎ প্যাভলভ যখন কুকুরকে খাবার দিতেন তখন 5-10 সেকেন্ডের মধ্যেই ঘণ্টার ধ্বনিটা বাজাতেন এবং স্বাভাবিকভাবে কুকুরের লালাক্ষরণ ঘটত। এবার অনুবর্তন পর্যায়ে কি হলো, এইভাবে কিছুবার করার পর দেখা গেল যে ঘণ্টা বাজালেই লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে কৃত্রিম উদ্দীপক অর্থাৎ ঘণ্টার ধ্বনি এবং স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তু এর মধ্যে একটি মানসিক সংযোগ স্থাপিত হয়েছে এবং যার ফলে কেবলমাত্র যে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপকের অর্থাৎ ঘণ্টার ধ্বনি প্রভাবেই কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ লালাক্ষরণ হচ্ছে। এবার দেখো এই শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব। তা শিক্ষাক্ষেত্রে এই প্রাচীন অনুবর্তনের গুরুত্ব অপরিসীম, কারণ এই মনোবিজ্ঞানীগণ যে এর গুরুত্বটা আলোকপাত করেছেন। এইভাবে এই প্রাচীন অনুবর্তনের মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে নানাভাবে প্রয়োগ করি। যেমন ভাষা শিখন প্রাচীন অনুবর্তন তত্ত্বে শিশুদের নতুন শব্দ বা ভাষা শিখতে বিশেষভাবে সাহায্য করে। যখন কোনো একটি ছবি অর্থাৎ নিরপেক্ষ উদ্দীপক একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয়, তার ফলে শিশু কিন্তু ওই পরিচিতি শব্দটা বা নতুন শব্দটির সাথে পরিচিত হয়। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই প্রাচীন অনুবর্তনের মাধ্যমে শিশুরা তারা কিন্তু ভাষা শেখে। এরপর দেখো অভ্যাস গঠন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের মাধ্যমে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের অভ্যাস গঠনে সাহায্য করে। যদি সঠিক উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপিত হয়, যেমন লেখাপড়ার সাথে যদি আনন্দ বা পুরস্কারের সংযোগ ঘটে, তাহলে কিন্তু সেটা একটা নির্দিষ্ট অভ্যাস গঠন করে, অর্থাৎ নির্দিষ্ট অভ্যাসে পরিণত হয়। পরেরটা দেখো দক্ষতা অর্জন। এই তত্ত্বটি কোনো একটা নির্দিষ্ট দক্ষতা অর্জনে কিন্তু সাহায্য করে, কারণ এর দ্বারা বোঝা যায় যে কোনো একটা জিনিস দক্ষতা অর্জন করতে গেলে বারবার কিন্তু অনুশীলন দরকার, অর্থাৎ অনুশীলনের মাধ্যমেই কিন্তু সেই জিনিসটা সম্পর্কে দক্ষতা লাভ করা যায়। তারপর দেখো ইতিবাচক মনোভাব গঠন। প্রাচীন অনুবর্তন তত্ত্ব অন্যতম গুরুত্ব। শিক্ষক যদি সবসময় ইতিবাচক এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ করে, অর্থাৎ ছোট ছোট শিশুরা বা শিক্ষার্থীরা যখন পড়াশোনা করেন তারা বিভিন্ন ভুল করলেও ছোটোখাটো বড় মেজো যাই বলি না কেন, সেই ভুলগুলোকে কিন্তু ইতিবাচকভাবে দেখে, অর্থাৎ সেই ভুলটাকে এমনভাবে আচরণ করতে হবে যাতে সেটা ঠিকটা সে নিয়ে আসতে পারে এবং তার মধ্যে একটা ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। যেমন ধরো কোনো একটা অপরাধ হচ্ছে, সে ভুল বলছে, অর্থাৎ 1% হয়তো হয়েছে, অর্থাৎ শিক্ষক মহাশয় ধরিয়ে দেবে, এই তো হয়েছে, কিছুটা হয়েছে, হ্যাঁ এটা বল, একটু ধরিয়ে দিয়ে হয়তো সে পারলো, হ্যাঁ এই তো হচ্ছে, বাহ। অর্থাৎ তাকে মনে জোর দিয়ে তাকে তার মধ্যে যে আত্মবিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলতে হবে, তার মধ্যে ইতিবাচক মনোভাবটা কিন্তু গড়ে তুলতে হবে। তারপরে পয়েন্টটা দেখো মানসিক স্বাস্থ্য ও থেরাপি। মানসিক সুস্থতা ও চিকিৎসা, বিশেষ করে ভয়। একটা জিনিস মনে রেখো, আমাদের যেমন শরীরের রোগ হয়, মনেরও কিন্তু রোগ হয়। এটাও কিন্তু একটা রোগ, আমরা হয়তো মানি না, কিন্তু এই মনেরও কিন্তু একটি রোগ। এবং মানসিক অসুস্থতা চিকিৎসার জন্য ভয়, রাগ, উদ্বেগ এগুলো থেকে মুক্ত পেতে কিন্তু প্রাচীন অনুবর্তন তত্ত্ব ব্যবহার করা হয়। প্রাণীদের প্রশিক্ষণের ব্যবহার সার্কাসে এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রশিক্ষণের মাধ্যমে প্রাচীন অনুবর্তনের মাধ্যমে কিন্তু তাদের শিক্ষা দেওয়া হয়। লাস্টের পয়েন্টটা দেখো কুঅভ্যাস দূরীকরণ। বিভিন্ন যে কুঅভ্যাস, বানান ভুল, অশ্লীল শব্দ, এই অভ্যাসগুলো অর্থাৎ বাজে অভ্যাস দূরীকরণে কিন্তু অনুবর্তনের একটা বিরাট ভূমিকা আছে। অর্থাৎ যখনই যদি কোনো বানান ভুল করে তাকে যদি ভালো করে মানে ঠিক করে বোঝানো হয়, তার কারণটা বোঝানো হয় কেন ভুল বা কিভাবে ভুল, তাহলে কিন্তু পরে সে কিন্তু সেই ভুলটা আর করে না। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব 3 নম্বর আছে। আমরা এখানে 7টা পয়েন্ট দিয়েছি, এত কিন্তু লিখতে হবে না,
3টে পয়েন্ট লিখলেই হবে বা ম্যাক্সিমাম 4টে। তা আমরা একটু বেশি করে রেখেছি, যদি 6-7 আসে, কারণ এই অনুবর্তন থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, আসার সম্ভাবনা খুবই। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিই, ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে। যদি ভালো লাগে এবং থার্ড সেমিস্টারে দেখেছো আমরা যে নোট বা সাজেশান দিয়েছি তাতে কী পরিমাণে কমন এসেছে, এবং তোমরা অনেকেই জানিয়েছো যে ভালো রেজাল্ট হয়েছে। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের পাওয়া। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই পরিষ্কার করে বলো, বা তোমাদের কিছু যদি দরকার হয় সেই সম্পর্কে আমাদের বলো, আমরা তোমাদের সমস্যার সমাধান করা অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আরেকটু বলবো, যদি কেউ খারাপ রেজাল্ট করে ভয় পেও না, হতাশা হয়েও না, 4th সেমিস্টার বাকি আছে, ভালো করে পড়াশোনা করো, তুমি সফল অবশ্যই হবে।